আসসালামু আলাইকুম। দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক নিয়ে আলোচনার তৃতীয় পর্বে আজকে কথা বলব যে কিভাবে একজন নতুন শাসক ক্ষমতায় আসে অথবা কি ধরনের স্ট্র্যাটেজি তারা ফলো করে। তো এই বইয়ে এই নিয়ে অনেক তথ্য রয়েছে এবং সেগুলো অ্যাকচুয়ালি পুরোপুরি আপনাদেরকে বলাটা একটু টাফ। তাই আমি কিছু নোট করে রেখেছি এখানে। তো মাঝে বিভিন্ন পয়েন্ট এখান থেকে দেখে আমি ট্রাই করব আপনাদেরকে এক্সপ্লেন করতে। তো যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে জিনিসটা একজন নতুন শাসককে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে স্পিড। অর্থাৎ কোনো একটি দেশের যদি এখন সংবিধান মোতাবেক কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী না থাকে, তাহলে অন্যান্য পলিটিক্যাল পার্টির ১ম এই নজর রাখতে হয় যে কত দ্রুতভাবে তারা ক্ষমতায় আসতে পারে। বর্তমান বাংলাদেশের যদি প্রেক্ষাপটটা আপনারা দেখে থাকেন যে এখন যেহেতু কোনো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী নেই, তাই অন্যান্য পলিটিক্যাল পার্টি অনেক চেষ্টা করছে যতটা দ্রুত সম্ভব তারা ক্ষমতায় আসে একটা নির্বাচনী সিস্টেমের মাধ্যমে। তো এই যে স্পিড, এটা খুবই একটা ক্রুশাল পয়েন্ট যদি তারা ক্ষমতায় আসতে চায়। দেন সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটি হচ্ছে গিয়ে পে। অর্থাৎ আমাকে পে করতে হবে যেই মানুষদের ভোটের মাধ্যমেই তারা ক্ষমতায় আসবে। এর পূর্ববর্তী পর্বে আমরা আলোচনা করেছিলাম 3D মডেল। সেখানে আমি বলেছিলাম যে ইনফ্লুয়েন্সার রয়েছে এবং এসেনশিয়াল রয়েছে। এই যে এসেনশিয়াল ক্যাটেগরি যেখানে উইনিং কোয়ালিশন ক্রিয়েট হয়, তাদেরকে কিন্তু আপনাদের সবসময় পে করতে হবে যে না, আমি তোমাকে পে করছি এবং তুমি আমাকে সাপোর্ট করবে। এবং সেটা ক্ষমতা গ্রহণ করার পরও এই জিনিসটা অথবা এই প্রসেসটা তাদের চালু রাখতে হয়। দেন থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে মর্টালিটি আরকি। দেখা যাচ্ছে সবসময় খেয়াল রাখতে হয়, ধরুন এখন একটি রাষ্ট্রের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী রয়েছে, তার মোটামুটি বয়স। এখন সে যদি মারা যায় অথবা মারা যাওয়ার প্রায় কাছাকাছি এরকম টাইপের সিচুয়েশনে থাকে, তখন কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিকেরাও খুবই সক্রিয় হয়ে ওঠে। এজন্য আপনারা খেয়াল করবেন যে সাধারণত কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির অসুস্থতা নিয়ে কিন্তু সহজে টিভিতে আলোচনা করা হয় না। কারণ এগুলো যদি আলোচনা করা হয়, তাহলে কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিরা খুবই সচেতন হয়ে যাবে এবং কোনো না কোনোভাবে এই যে যারা কোয়ালিশন গ্রুপ আছে, উইনিং কোয়ালিশন গ্রুপ, তাদেরকে বোঝানোর চেষ্টা করবে যে তোমাদের মাস্টার তো আর থাকবে না, তাহলে তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমি যখন ক্ষমতায় আসবো তখন আমি তোমাদেরকে সাপোর্ট করব। সো এই ধরনের ট্যাকটিক্স অনেক সময় ফলো করে। এখানে ইনহেরিটেন্স একটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে অটোমান সাম্রাজ্যের সুলতান মেহমেদ টু, সেটা নিয়ে এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে অ্যালিজেডলি সে তার প্রায় ১৯ জন ভাইকে হত্যা করেছিল এই কারণে যে যেহেতু ফ্যামিলি ট্রি অনুসারে মানে অন্যান্য ভাইদের ক্ষমতায় আসার সুযোগ ছিল, এজন্য সে গিয়ে তাদেরকে এলিমিনেট করে ফেলেছে। এছাড়াও দেখা যেত অটোমান সাম্রাজ্যে যে রাজা ছিল, সে অথবা সম্রাট ছিল, সে কি করতো যে তার যে প্রিয় পুত্রকে মোটামুটি তার সাম্রাজ্যের কাছাকাছি রাখতো একটি রাজ্যে এবং অন্যান্যদেরকে আরেকটু দূরে রাখতো, যেন যদি কোনো কারণে রাজার অথবা সম্রাটের কিছু হয়, তো বাদশা কিছু হয়, তাহলে যেন তার প্রিয় পুত্র এসে দ্রুত এসে ক্ষমতা দখল করতে পারে। এই জিনিসগুলো আমি যখন বাদশা নামদার বইটি পড়েছিলাম, তখন আমার কাছে মনে ছিল যে বাদশা হুমায়ুনের যে ঘটনা, সেটা কিন্তু খুব রেলেভেন্ট আরকি, যে যখন একটা পাওয়ার ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যায়, তখন কিন্তু তাদের ভাই এবং পরিবারের অন্যান্য যারা রয়েছে, তারা কিন্তু ক্ষমতা দখল করার জন্য দ্রুত এসে পড়ে। তো এখানে আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা গল্প মানে এখানে পড়েছি, এখানে অনেকগুলোই উদাহরণ রয়েছে। এর মাঝে একটি যে উদাহরণ আমি আসলে শেয়ার করতে পছন্দ করব সেটি হচ্ছে গিয়ে আ ডেমাসাস। ডেমাসাস সে হচ্ছে গিয়ে রোমান এম্পায়ার অথবা রোমান ক্যাথলিক চার্চের সে পোপ ছিল। দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্ম কিন্তু মেইনলি অরিজিনেটেড অথবা শুরু হয়েছিল আ প্যালেস্টাইন এই এরিয়া থেকে, অর্থাৎ ইস্ট পূর্ব থেকে। কিন্তু আল্টিমেটলি এখন কিন্তু দেখা যায় যে ক্রিশ্চিয়ানিটি, এই খ্রিস্টান ধর্মটা একটা ওয়েস্টার্ন রিলিজিয়নে সর্ট অফ ট্রান্সফর্ম হচ্ছে অথবা পরিণত হয়ে গিয়েছে। এই যে এই শিফটটা কিভাবে হলো, এটার ক্রেডিট দিতে হবে যে ডেমাসাস, আমি বারবার হয়তো নামটা ভুলে যাই, যেন একটু দেখার চেষ্টা করছি। এনিওয়ে পয়েন্ট ইজ যে সে যখন গিয়ে তার যে আগের পোপ ছিল, তারাও কিন্তু খুব সেন্ট্রাল ছিল না। মানে ইস্টার্ন চার্চ ক্ষমতায় অথবা ডমিনেন্ট থাকলেও ওয়েস্টার্ন চার্চ ওরকম ডমিনেন্স তারা পায়নি। ওই রোমান সাম্রাজ্যে দেখা যাচ্ছে যে ওই ডমিনেন্স যখন ডেমাসাসের গুরু পায়নি, তখন তার গুরুকে গিয়ে এক্সাইল করা হয় এবং সেখানে ডেমাসাস এবং সাথে তার সঙ্গে ইউরি আর্সিনাস আর্সিনাস তাকেও পাঠানো হয়েছিল। কিন্তু আর্সিনাস তার যে গুরু যে প্রিভিয়াস যে পোপ তাকে সার্ভ করলেও আল্টিমেটলি ড্যামাসাস সে গিয়ে ফেরত আসে রোমান সাম্রাজ্যে এবং সেখানকার যারা অ্যারিস্টোক্রেট এবং যারা গিয়ে টাকা পয়সাওয়ালা ব্যক্তি রয়েছে তাদেরকে খুশি করার চেষ্টা করে, সম্রাটকেও খুশি করার চেষ্টা করে। আল্টিমেটলি এই যে স্মল উইনিং কোয়ালিশন যেটা আমি বললাম যে তাদেরকে সবসময় খুশি রাখা, এই জিনিসটা সে এনশিওর করে। তো যখন তাদের গুরু অথবা যে পোপ সিনিয়র পোপ মারা যায়, তখন কিন্তু আল্টিমেটলি একটা কম্পিটিশন শুরু হয়ে যায় এই ড্যামাসাস আর আর্সিনাস এদের মাঝে আরকি। তো যাই হোক, প্রিভিয়াস পোপের পরে যখন তাদের এই একটা কম্পিটিশন শুরু হয়, তখন ইউরসিনাস ইউরসিনাস কি করে? সে সাধারণ মানুষকে খুশি করে এবং আল্টিমেটলি সাধারণ জনগণ কিন্তু তার এক্টিভিটিস অনেক খুশি হয়। বাট আল্টিমেটলি সাধারণ জনগণ খুশি হলে তো হয় না। খুশি করতে হবে অবভিয়াসলি যারা ইনফ্লুয়েন্সিয়াল এবং যারা এসেনশিয়াল। যেটা ড্যামাসাস করেছিল এবং সে গিয়ে এটার থ্রু কিন্তু
সে আল্টিমেটলি প্রধান পোপ হিসেবে সে স্বীকৃতি পায়। এছাড়াও সে আরেকটা দারুণ স্ট্র্যাটেজি ফলো করে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যেহেতু রোমান যারা মানুষ ছিল তারা ইউজুয়ালি পেগান অথবা আইডোলিট্রি করতো, মূর্তি পূজা করতো। তারা খ্রিস্টান ধর্মতে রূপান্তরিত অথবা ট্রান্সফর্ম হতো, কনভার্টেড হলেও আল্টিমেটলি তাদের পাস্ট রিলিজিয়ন নিয়ে অথবা পাস্ট সেন্টিমেন্ট নিয়ে একটা তাদের একটা স্ট্রিং ছিল, যেটার কারণে তারা হচ্ছে পুরোপুরি অ্যাডাপ্ট করতে পারেনি। তো ড্যামাসিস যেটা করলো সেটা হচ্ছে যে বিভিন্ন খ্রিস্টান সেইন্টের নাম করে সে বিভিন্ন মাজার এই ধরনের জিনিসগুলো সে ইনভেন্ট করলো অথবা এস্টাবলিশ করলো। এটা থ্রু দেখা যাচ্ছে এই ধরনের পেগান কালচারটা আস্তে আস্তে খ্রিস্টানিটির সাথে মিলে গেল। এই যে এটা হয়তো প্রায় খ্রিস্টপূর্ব 366 এবং 300 থেকে 384 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব এই খ্রিস্টাব্দ এই সময়কার ঘটনা। তো এই সময়কার ঘটনাগুলো আমরা যদি ওই যে 3D পলিটিক্স এর যে লেন্স দিয়ে যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারছি ওই যে স্মল কোয়ালিশনটা যেটা তাদেরকে সে খুশি রেখেছিল, যার কারণে ড্যামাসিস কিন্তু প্রধান পোপ হিসেবে সে তার নিজের অবস্থানকে সিকিউর করতে পারলো। ইটস অলসো পার্ট অফ পলিটিক্স। তো এই 3D পলিটিক্স এর মাধ্যমে কিন্তু আমরা এটাও জানতে পারি। সো এখানে হচ্ছে প্যাপাল বুলেসি নামে একটা চ্যাপ্টার রয়েছে যেটাতে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। এনিওয়ে দেন আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের যদি ক্ষমতা নিতে হয় তাহলে হচ্ছে সবসময় দেখতে হবে যে বর্তমান সরকার কারেন্ট গভর্নমেন্ট সে হচ্ছে ব্যাংক্রাপসির কাছাকাছি আছে কিনা কি। যদি ব্যাংক্রাপসির কাছাকাছি থাকে তখন কিন্তু আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। যেটা আমার কাছে মনে হয়েছে যে রিসেন্টলি বাংলাদেশে যে ঘটনা হয়েছে তার পেছনে একটা বড় কারণও হতে পারে যে ধীরে ধীরে বাংলাদেশ ব্যাংক্রাপসির কাছাকাছি চলে যাচ্ছিল এবং রেমিটেন্সের যে একটা প্রেশার পড়েছিল তৎকালীন সরকারের উপরে, যার কারণে তারা আলটিমেটলি কিন্তু ভাগতে অথবা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আর কি। তো এই যে প্রেশারাইজিং এর একটা বড় পার্ট হচ্ছে যে ব্যাংক্রাপসি। সো যে কারেন্ট গভর্নমেন্টকে যদি হচ্ছে কি আমার ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে ওই রাষ্ট্রের ব্যাংক্রাপসিটাকে বারবার স্ট্রেস দিতে হবে যে এখানে ব্যাংক্রাপসির কারণে তোমরা ক্ষমতার যোগ্য না আর কি। এছাড়া আরেকটা জিনিস এখানে খুব সুন্দর কথা বলছে, সাইলেন্স ইজ গোল্ডেন, অর্থাৎ যারা ক্ষমতায় আসছে যায় তাদেরকে খুব সাবধানে কথা বলতে হবে। এই যে ধরুন রিসেন্টলি বাংলাদেশে ইনসিডেন্টের সময় যে আহ, তথ্য প্রতিমন্ত্রী পলক সে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়েছে এবং সেগুলোর কিন্তু কারণে কিন্তু সাধারণ মানুষ আরো হচ্ছে গিয়ে রাগ হয়ে গেছে, তাদের ক্ষোভ আরো বেড়ে গিয়েছে। অথবা তৎকালীন প্রধানমন্ত্রী যে ধরনের কথাবার্তা বলেছিলেন সেই কথাবার্তাগুলোর কারণে কিন্তু মানুষ আরো রাগান্বিত হয়ে গেছিল এবং ইনিশিয়ালি খুব ছোট্ট একটা ঘটনা থেকে কিন্তু আস্তে আস্তে সেটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয় এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয় আর কি। তো যখন কেউ ক্ষমতায় আসতে চায় তাকে অবশ্যই কথা বলার সময় এরকম খুব পরিমিত কথা বলতে হবে, না হলে খুব বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যদি কোনো একটি সরকার ক্ষমতা আসে এবং এসে হচ্ছে তার ক্ষমতাকে একটু দীর্ঘায়িত করতে চায় তাহলে অবভিয়াসলি ইনস্টিটিউশনাল চেঞ্জ করতে হয়। এখানে হয়তো অনেকে মনে করে যে যেই প্রসেসের থ্রু তারা ক্ষমতায় আসছে সেই প্রসেসই হয়তো তারা রাখতে চায়, বাট আলটিমেটলি পলিটিক্সটা এরকম না। দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের থ্রুতেই তৎকালীন লাস্ট যে আওয়ামী লীগ তারা হচ্ছে গিয়ে এসেছিল ক্ষমতায়, আলটিমেটলি তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আর কি। তো এই যে যারা ক্ষমতায় আসে, একটা কথা বলে না যে লঙ্কায় যায় সেই রাবণ হয়, অনেকটা সিচুয়েশন এরকমই হয়ে যায়। সো তারা ওই প্রসেসটা অথবা সিস্টেমটাকেই তাদের মতো করে চেঞ্জ করে ফেলে। সো এই যে এই ধরনের ইস্যু যে স্পিড, পে, দেন হচ্ছে মর্টালিটি, ইনহেরিটেন্স, তারপর হচ্ছে কিভাবে ক্ষমতা দ্রুত দখল করা যায়, এই ব্যাংক্রাপসির যে জিনিসটাকে স্ট্রেস করে, এই জিনিসগুলো কিন্তু খুব কি রোল প্লে করে যে কিভাবে একজন ক্ষমতায় আসবে এই ইস্যুটা নিয়ে। এখানে অনেক কথা হচ্ছে গিয়ে খুব সুন্দর উল্লেখ রয়েছে, হয়তো আমি সরাসরি কোট করতে পারছি না, বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আমি বলি যে এনিওয়ান হু থিংকস যে যারা হচ্ছে গিয়ে ক্ষমতায় আসে তারা দেশ এবং দেশের মানুষের জন্য আসে, বাট এটা হচ্ছে গিয়ে খুবই ভুয়া একটা কথা। সেটা হচ্ছে যে আসলে তারা এখানে আসে যে তারা নিজেদের মতো অথবা নিজের সুবিধা মতো কাজ আদায় করতে আর কি। এছাড়া একটা খুব ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটি হচ্ছে যে গুড আইডিয়াস দ্যাট হেল্প দ্য পিপল আর রিয়েলি দ্য পাথ টু পাওয়ার। অর্থাৎ ভালো আইডিয়া যেটা থ্রু অ্যাকচুয়ালি মানুষ পাওয়ারে থাকতে পারে সেটা কিন্তু আসলে তারা এক্সারসাইজ করে না, কারণ হচ্ছে তারা মনে করে এটা তাদের জন্য সুবিধাজনক হবে না। লাস্ট যে কথাটা আমি বলে শেষ করছি, এসেনশিয়াল রুলস ইন পলিটিক্স, ইন দ্য এন্ড রুলিং ইজ দ্য অবজেক্টিভ, নট রুলিং ওয়েল। খুব ইন্টারেস্টিং কথা কিন্তু যে শাসন করাটা জরুরি, কিভাবে শাসন করছে সেটা আসলে জরুরি না। সো এই বইটা আসলে এরকম খুবই ওয়াইল্ড বিভিন্ন বিষয়বস্তু আপনারা জানতে পারবেন। আশা করি সামনের পর্বে আরো বেটার কিছু নিয়ে হাজির হতে পারবো। until then please support me, obviously suggest me। এখানে অনেক ভুলভ্রান্তি হয়তো হতে পারে বিকজ এখানে কোনো এডিট নেই এন্ড আলাদাভাবে কোনো স্ক্রিপ্ট নেই। এনিওয়ে আশা করি আপনারা এই বইটা পড়বেন যদি বইটি নাও পড়ে থাকেন, বাট এই যে কি পার্টগুলো এগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একজন ক্ষমতায় এসে এবং কিভাবে আমরা ইউজড না হয়ে হয়তো
একজন সাধারণ জনগণ হিসেবে একটা বেটার লাইফ লিড করতে পারবো আরকি। সো আনটিল দেন নেক্সট পর্ব পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালাম।